কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। চেনামু চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রতিভাবান মানুষদের নিয়ে নিয়মিত আর্ট শো সাদা কালো। আর যারা এমন সুন্দর মুহূর্তে ঘরে বসে অথবা বিভিন্ন জায়গা থেকে এই নিয়মিত আর্ট শো সাদা কালো দেখছেন, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ খান প্যারিস। ভালোবাসার দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সাংস্কৃতিক, শিক্ষানুরাগী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সকল মানুষদের নিয়ে সাজানো হয় নিয়মিত এই আর্ট শো সাদা কালো। আজও তার ব্যতিক্রম নয়। সাদা কালোর আজকের পর্বে আমাদের মাঝে উপস্থিত আছেন তেমনই একজন গুণী মানুষ, যিনি আধুনিক বাংলার তরুণ কবি ও লেখক এবং ভীষণ সফল মানুষ। আমরা কথা বলবো তার অতীত এবং বর্তমান জীবনের নানান দিক নিয়ে। আমাদের সঙ্গে আছেন তারুণ্যময় কবি ও লেখক শামস আরিফিন। সাদা কালোতে আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং সাদা কালো পরিবারকে অনেক ধন্যবাদ আজকে এমন একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শামস আরিফিন ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি, বলতে হয় ভালোই আছি। আলহামদুলিল্লাহ। প্রথমেই জানতে চাবো, আপনি লেখালেখি প্রফেশনের সাথে কিভাবে জড়িত? আসলে প্রশ্নটা হওয়া উচিত যে লেখালেখি তো বাংলাদেশের প্রফেশন না, একটা শখ। আচ্ছা, এই শখের সাথে আসলে আমরা কিভাবে জড়িয়ে যাই, এইটা হতে পারে প্রশ্ন। আর একটা বিষয় হতে পারে যে আসলে জীবনের একটা কথা আছে যে আসলে কেউ কেউ কবি নয় সকলেই কবি, এখন এটাকে বিকৃত করে অনেকেই বলে যে সকলেই কবি নয় কেউ কেউ কবি, সেটাকে এখন অনেকে বিকৃত করে বলে কেউ কেউ কবি নয় সকলেই কবি। আচ্ছা, যে বাংলা এবং বাঙালি এবং বাংলাদেশের যে মানচিত্র এবং প্রকৃতি, সেটা অনেক ক্ষেত্রেই মানুষকে আবেগ এবং অনুভূতি প্রবণ করে তোলে। আর একজন কবির যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে তিনি খুবই আবেগপ্রবণ এবং অনুভূতিপ্রবণ হবেন। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে অনুভবটা হবে, সে অনুভব একজন কবির একজন সাধারণ মানুষের তুলনায় ব্যাপক হবে। তো সেক্ষেত্রে সাধারণত আমরা যখন কবিতা লিখতে যাই, তখন আমরা বাল্যকালে যারা জসীমউদ্দীনের কবর কবিতা পড়েছে, যারা আমাদের নজরুলের খুকুমনি ওঠরে অথবা বিশ্ব করবে জয়, ঘুরে দেখব বিশ্ব, অথবা যারা আল মাহমুদের আমার মায়ের সোনার নরক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে, এই ছোট্ট সময়কার এই কবিতাগুলো আমাকে একটা সময় নাড়া দেয়। আমার প্রাথমিক পর্যায়ে আমি যখন প্রাথমিকের ছাত্র, তখন আর কি আমার মাঝে একটা কবিতা লেখার বাসনা বা একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। বিশেষ করে জসীমউদ্দীনের যে কবিতাটা তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে, এই যে গ্রাম এবং গ্রাম কেন্দ্রিক যে সভ্যতা, সেই সভ্যতার টান থেকেই আসলে হচ্ছে কবিতা লেখা। কারণ একটা সময় আমার গ্রামেই অনেক সময় কেটেছে, যদি আমার জন্ম ঢাকায়। তো তারপর আর কি একটা হাতে খড়ি, তারপর একটা জায়গায় লেখা দেওয়া, একটা পত্রিকায়, একটা দৈনিক পত্রিকায় লেখা ছাপে। তো ওইভাবেই আর কি লেখালেখি কাজের সাথে জড়িয়ে যাওয়া, কিন্তু কোনোভাবেই আসলে লেখালেখিকে প্রফেশন হিসেবে এখনও নিতে পারিনি আর কি। আপনার শৈশব কোথায় কেটেছেন? আমার শৈশব কেটেছে হচ্ছে আমার জন্ম বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার বিপিডিসি সাভারে, বাবার কর্মস্থলে 1989 বা 88 দিকে হতে পারে। তো সেই সময়টাই হচ্ছে আমার সাভারে ঢাকার জন্ম, এবং আমি সাভারে বাল্যকালটা কেটেছে হয়তো আমার 3 থেকে 4 বছর সাভারে বাল্যকালটা কেটেছে। তারপর একটা বৃহৎ অংশ সময় আমার কেটেছে গ্রামে, তারপর আবার হচ্ছে আমি ঢাকায় থিতু হই। তো এই গ্রাম এবং ঢাকা থিতু হওয়ার মধ্যে দিয়ে যেটা আমার কাছে মনে হয়েছে যে আসলে গ্রামীণ জীবনের যে একটা আকর্ষণ, যে শহরে যে পাথুরে জীবন, যে 9টা থেকে 5টা কীভাবে যাবে সময়টা বন্টন করা থাকে, যে হয় আপনি স্টুডেন্ট যদি হন আপনি একটা সময় ব্যস্ত থাকবেন পড়াশোনা, একটা সময় বিশ্ববিদ্যালয়ে যাতায়াতে, একটা সময় হচ্ছে বন্ধুদের কাছে নোট কালেকশন পড়া,
আর যদি স্টুডেন্ট না হয় প্রফেশনাল হন তাহলে হচ্ছে 9টা থেকে 5টা অফিস, 5টার পর হচ্ছে আপনি বাজার করতে যাবেন অথবা 9টার শুরুতে বাজার করতে যাবেন। এই যে একটা একঘেয়ে জীবন, এই একঘেয়ে জীবনের ব্যতিক্রম যে জীবন, সেই জীবনটাই আর কি আমার গ্রামে একটা বিশাল সময় কেটেছে। তো আমার শৈশবটা বেড়ে উঠেছে যখন আমি ক্লাস 5-এর ছিলাম, তখন দেখা যেত যে ক্লাস 4 থেকে 5 সময় আমি দেখতাম যে স্কুলের ছুটি হতো, গ্রীষ্মকালীন ছুটি, তখন আমি গ্রামে যেতাম। তো গ্রামে গিয়ে দেখতাম যে আসলে কিভাবে কৃষকরা হচ্ছে ধানের চারা রোপণ করে, কিভাবে ফসল কেটে ঘরে তোলে, কিভাবে হচ্ছে বন্যাটা হয় এবং বন্যাটা হওয়ার পরে কীভাবে তাদের মাছ চলে যায়। এই যে গ্রামীণ যে সময়টা, সেই সময়টা আসলে এর মধ্যে দিয়ে আসলে আমি বেড়ে ওঠা আর কি। শৈশবটা আমার এভাবেই কেটেছে। ছাত্র জীবন সম্পর্কে আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স দুটোই ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে। তারপরে হচ্ছে আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করি কাস্টম ভ্যাট ট্যাক্সেশনের উপরে, সেটা হচ্ছে DCCI বিজনেস ইনস্টিটিউট থেকে। এরপরে হচ্ছে আমি একটা সময় ব্র্যাক ইউনিভার্সিটিতে ছিলাম, কিছুটা শিক্ষকতা বা কিছুটা গবেষণাও বলা যায়। তারপর হচ্ছে আমি ঢাকা চেম্বার অফ কমার্সে ছিলাম রিসার্চে, ওখানে বাংলাদেশের বাজেট কীভাবে প্রণয়ন হয় এবং বাজেট রিলেটেড যে বিষয়গুলো সেগুলো করতাম। আর এখন হচ্ছে আছি বাণিজ্য মন্ত্রণালয়ের একটা দপ্তর সংস্থা বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটে। পাশাপাশি ঢাকা স্কুল অফ ইকোনমিক্সে আমি খণ্ডকালীন শিক্ষক হিসেবে আছি, ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়াই এদের। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা আর কি। আচ্ছা, এবার জানবো আপনার ব্যক্তিগত জীবন এবং পরিবার সম্পর্কে। ব্যক্তি জীবনে আমি হচ্ছে 2 সন্তানের জনক। আমার পরিবার মানে আমার অর্ধাঙ্গিনী হচ্ছেন একজন গৃহিণী। আর পরিবারকে হচ্ছে আমার কাছে মনে হয় যে পরিবার হচ্ছে আপনার সফলতা এবং বিফলতার ক্ষেত্র, অর্থাৎ আপনি আপনার পরিবারকে যতটা ভালোভাবে হচ্ছে আমার কাছে মনে হয় যে মেনটেন করতে পারবেন, অর্থাৎ ব্যবস্থাপনা করতে পারবেন, ততটাই হচ্ছে নির্ভর করছে আপনার জীবনের সফলতা এবং ব্যর্থতা। বিশেষ করে আমরা দেখি যে সফলতার সংজ্ঞা এক এক সময় এক একটা হয়। যেমন আপনি যখন কলেজে ছিলেন, কলেজে পড়তে আগে বা SSCতে পড়তেন স্কুলে, তখন আপনার মনে হতো যে আপনি যদি নটরডেম কলেজ বা ঢাকা সিটি কলেজে চান্স পান তাহলে আপনি সফল। আবার যখন নটরডেম বা ঢাকা সিটি কলেজে পড়েছেন তখন আবার আপনার কাছে মনে হতো যে না, আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই তাহলে হয়তো আমার জীবন সফল। আবার যখন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি চান্স পেলেন, চান্স পাওয়ার পর এখন আপনার হয়তো মনে হচ্ছে যে আমার জীবনটা সফল হতো যদি আমি একজন পররাষ্ট্র BCS ক্যাডার হতাম অথবা হচ্ছে সরকারি একটা ফাস্ট ফুডের জব করতাম। শেষ বয়সে যখন আপনার ফ্যামিলি হয়ে যাবে, পরিবার হয়ে যাবে, তখন কিন্তু আপনার সফলতা হবে হচ্ছে আপনি সফলতার সর্বোচ্চ মাপকাঠি হবে আপনি একজন কতটা সফল বাবা, অর্থাৎ আপনার সন্তানরা কোথায় পড়াশোনা করছে এবং তারা কতটুকু মানুষ হলো সেটার উপরে নির্ভর করছে হচ্ছে আমার সফলতার মাপকাঠি। তো একজন সফল চেঞ্জ হতে থাকে। এখন একজন সফল মানুষ হিসেবে যদি আপনি আমাকে ডিফাইন করতে চান তাহলে এটা বড় কঠিন হয়ে যাবে, কারণ আমার এখনো পারিবারিক পর্যায়ে আমার যে বাচ্চারা এখনো ছোট। আচ্ছা, তাদের জন্য শুভকামনা। শামস আরিফিন ভাই আপনার সঙ্গে কথা হবে, তার আগে দর্শকদের কাছ থেকে একটা বিজ্ঞাপন বিরতি সময় নিয়ে নিই। আর সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গে থাকুন, ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যে। কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। চেনামু জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। কথা বলছিলাম আধুনিক বাংলার কবি ও লেখক শামস আরিফিনের সাথে। শামস আরিফিন ভাই, আপনি যেটা বলছিলেন লেখালেখি আপনার শখ, এই শখটাকে আপনার পরিবার কীভাবে দেখে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি দেখবেন যে বাংলা সাহিত্যে যত রথী মহারথী রয়েছেন, অর্থাৎ আমরা যাদের বড় কবি বলি, চাই আল মাহমুদ বলেন বা জসিমউদ্দিন বলেন,
যে তাদের সহায় সম্পত্তির কিন্তু উত্তরাধিকার থাকে, কিন্তু তাদের বইগুলোর কোনো উত্তরাধিকার থাকে না। তো এমন অনেক লেখক আছেন, আমি তাদের নাম বলতে চাই না, 60-এর 70-এর দশকের, ইভেন 50-এর দশকের অনেক কবি রয়েছেন, তো যারা ধরেন আমাদের সাথে বলে যে আমার বইগুলো একটা লাইব্রেরিতে দান করে দিতে চায়। তো স্বভাবতই প্রশ্ন আসে যে আপনার এত মূল্যবান বই আপনি কেন লাইব্রেরিতে দান করবেন, অথবা আপনার যে দৌহিত্র বা আপনার যে ছেলে সন্তান বা তার পরবর্তী বংশধর তারা কি কেউ আগ্রহী না বই পড়তে? এবং একটা আশ্চর্যজনক বিষয় আপনি দেখবেন যে যিনি লেখক হন তার ফ্যামিলিতে আপনি দেখবেন তিনি খুব কম মানুষকেই প্রভাবিত করতে পারেন। এবং এই যে একটা বেদনাময় বিষয়, অর্থাৎ প্রকৃতপক্ষে যে জিনিসের অর্থনৈতিক মূল্যায়ন নেই সেই জিনিসের কোনো আসলে পৃথিবীতে দাম নেই। এখন যদি আপনি এমন শিল্প সাহিত্য চর্চা করি আমরা, যেটা বাংলাদেশের কোনো অর্থনৈতিক মূল্যায়ন করা হয় না, সেক্ষেত্রে দেখা যায় যে সেই লেখক বা কবি তিনি যাই রচনা করেন তার দ্বারা যে সম্পদ উপার্জন হয় সেই সম্পদের মালিকানা সবাই নিতে চায়, কিন্তু যা পরে উপার্জন করলে, অর্থাৎ এই বই, এই তার বুক সেলফ, এই যে তার বিভিন্ন ধরনের রচনা অথবা ইভেন তার ডকুমেন্টারিগুলো বিভিন্ন জায়গায় যে সাক্ষাৎকার সে দিয়েছে সেগুলো পর্যন্ত হচ্ছে কারো কাছে সংরক্ষিত থাকে না। মানে এইটা হচ্ছে ইটস এ বিটার রিয়েলিটি অফ পয়েট, অফ এ মানে লিটারেচার প্র্যাকটিশনার, অফ এ রাইটার ইন বাংলাদেশ। মানে এটা খুবই তিক্ত সত্য, যেটা আমাদেরকে ব্যথিত করে। একদমই তিক্ত সত্য, এবং এটা আসলে একদম হওয়া উচিত নয়। আপনার লেখার ক্ষেত্রে আপনার উৎসাহ বা প্রেরণা? একটা মজার বিষয় হচ্ছে বাংলাদেশে সত্য কথা বলাটা খুব মানে শক্ত বিষয়। তো আমরা সত্যর মুখোমুখি হতে চাই যখন দর্পণ বা আয়নার সম্মুখীন হই। বিষয় হচ্ছে যে লেখালেখির উৎসটা কি, মানে লেখালেখির কোনো মানে আমরা যেটা বলি প্রত্যক্ষ কোনো উৎসাহ আপনি প্রকৃতি এবং বাংলাদেশের সবুজ শ্যামল যে বাস্তবতা, মানে যে মায়া ঘেরা পথ, গ্রাম ছাড়া এই মায়া ঘেরা পথ, এই পথ ছাড়া আপনি কোথাও পাবেন না আসলে কোথাও উৎসাহ। আরেকটা উৎসাহ আপনি পাবেন, সেটা হচ্ছে এরকম যে আপনি দেখবেন আপনার লেখালেখিকে অনুৎসাহিত করছে, আপনার পরিবারের অনেকেই বলছে যে এই উপস্থাপনা করে, যেমন আজকে আপনি উপস্থাপনা করতে আসছেন, উপস্থাপনা করে কী হবে বা এই লেখালেখি করে কী হবে, এবং তার প্রতিনিয়ত বলে, এবং এটা কন্টিনিউয়াস প্রসেসে তারা এইটা বলে। কিন্তু একটা সময় আপনি দেখবেন আপনি যখন আড়ালে হন তখন তারা যখন আপনাকে পরিচয় দেয় তখন পরিচয় দেয় এইভাবে যে আমার ছেলে কিন্তু একজন বড় লেখক, তো তুমি যেভাবে কথাগুলো বলতেছো বিষয় আসলে এরকম না। অর্থাৎ তিনি কিন্তু আপনাকে সরাসরি কখনোই প্রমোট করেন না, সরাসরি আপনাকে ক্রিটিসাইজ করেন, অর্থাৎ মারাত্মক সমালোচনার সম্মুখীন করেন ব্যক্তি মানুষ, উপস্থাপক হিসেবে আপনি অথবা লেখক হিসেবে আমাকে, কিন্তু আড়ালে আবডালে দেখবেন তারা ঠিকই আপনার প্রশংসা করে। আপনার যদি প্রত্যক্ষ উৎসাহ হয় সেটা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি, সমাজ বাস্তবতা, আর পরোক্ষ উৎসাহ হচ্ছে আপনি যখন একটু শুনতে পাবেন অন্য কারো মারফতে তখন আপনি কিছুটা উৎসাহিত হবেন। এছাড়া আমার কাছে মনে হয় না বাংলাদেশের লেখালেখির ক্ষেত্রে কোনো উৎসাহ পাওয়ার কোনো সুযোগ আছে আর কি। আচ্ছা, আপনার নিশ্চয়ই প্রথম লেখার কথা মনে আছে, এবং প্রকাশিত হওয়ার অনুভূতিটা কেমন আপনার কাছে? বিষয়টা হচ্ছে যে আগে যখন আমরা মানে শিল্প সাহিত্য চর্চা করতাম, যেমন জনকণ্ঠ পত্রিকা ছিল বা অন্যান্য পত্রিকাগুলো ছিল, তো সেখানে আমরা একটা বিষয় দেখতাম কি, মানে একটা লেখা প্রকাশিত হওয়ার আগে অনেক ধরনের মানে যাচাই বাছাই করা হতো। মানে প্রথম লেখা প্রিন্টে যাওয়ার আগে তো অনেক সাহিত্য সম্পাদক ভাইদের দেখেছি যে তারা অনেক লেখা ফেরত দিয়েছেন এবং ডেকে বলেছেন, চা খাইয়েছেন, দুপুরে আমাদের খাওয়ায় তারপর বুঝিয়েছেন যে ভাই তুমি যেভাবে তুমি কবিতা লিখছো আসলে সেটা বিষয় না, তোমার কবিতায় আলো আঁধারি বিষয়টা আসতে হবে। এখন কিন্তু সেগুলো মিসিং। তখন আমাদের ওই কবিতাটা প্রকাশ হলে পেলে মনে হতো যে আমি মনে হয় জাতীয় পর্যায়ের একটা দৈনিকে কবিতা প্রকাশিত হয়ে আমি মনে হয় জাতীয় পর্যায়ের একজন কবি হিসেবে নিজেকে মানে নিজের স্বীকৃতি পেলাম। এই যে স্বীকৃতি পাওয়ার আনন্দটা সেটা আসলে অনুভূত হতো। এক কথা যদি বলতে হয়, মানে অনুভূতিটা অনেক ভালো লাগে, অনেক ব্যাপক। এবং হচ্ছে মানে আপনি কিন্তু ততক্ষণ পর্যন্ত কোনো প্রশংসা গ্রহণ করবেন না যে প্রশংসা আপনার সাথে স্পেসিফিক মানে নির্দিষ্ট না। মানে আপনি যেটা করছেন, এখন আমি আপনাকে অনেক ধরনের প্রশংসা করতে পারি, তো আমি বলতে পারি যে আপনার অন্য পড়াশোনার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, এই ভালো সেই ভালো, কিন্তু আপনি যে উপস্থাপনা ভালো করছেন এটা যদি আমি বলি যে প্রশ্ন করার ভঙ্গিটা অনেক ভালো, স্পেসিফিক যদি বলি, তখন কিন্তু আপনি আরও খুশি হবেন। সেই যে ভালো লাগাটা, সেই ভালো লাগাটা না। আচ্ছা, আপনার অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে
প্রথম গ্রন্থর বিষয়টা বলতে হয়, এটা খুবই একটা মজার বিষয়। সেটা হচ্ছে যে আপনার আমার যখন বহুজাতিক মন ভালোবাসে মানিবের কবিতাটা প্রকাশিত হলো, কবিতার বইটাটা, তখন একজন আমাকে প্রশ্ন করলো যে মন কেন বহুজাতিক হবে, আবার ভালোবাসবে কেন মানিবে, সেটা কেন হবে, মানে এইটা তো একটা প্রবন্ধের লাইন বা এত জটিল কেন কবিতার লাইন হবে। আমি এটা কোনো মতে উতরে গেলাম যে বহুজাতিক মন অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানি বা মাল্টিন্যাশনাল মাইন্ড, সেটা হচ্ছে মাল্টিন্যাশনাল যেসব কোম্পানিগুলো রয়েছে তারা তো প্রফিট সিকার, আর প্রফিট সিকার হলে প্রফিটের জায়গা থাকে হচ্ছে মানিবে, স্বাভাবিকভাবে সেটা ভালো লাগার কথা। কিন্তু বইটা প্রকাশ করতে গিয়ে আমি একটা বিড়ম্বনায় পড়লাম। প্রথম বই প্রকাশের যে বিড়ম্বনা প্রকাশকদের সাথে, সেটা হচ্ছে প্রথম সপ্তাহে বই আসে ফেব্রুয়ারি 2013 বইমেলায়, আসলো না। দ্বিতীয় সপ্তাহে বই আসে, আসলো না। তৃতীয় সপ্তাহে বই আসে, আসলো না। চতুর্থ সপ্তাহে আর মাত্র বাকি হচ্ছে 6 দিন। তো স্বাভাবিকভাবেই একজন তরুণ লেখক হিসেবে যে উত্তেজনা বা উন্মাদনা কাজ করে, সেটা আমার মাঝেও কাজ করেছে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, বুঝতেই পারছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, হলের বন্ধুবান্ধবদের বললাম যে দোস্ত আয় প্রকাশকের একটু কথা বলে আসি। তো আমি গেলাম আমার বন্ধুবান্ধব নিয়ে তার স্টলে, বইমেলার স্টলে, যখন আমি তাকে মোটামুটি ঘেরাও দেওয়ার অবস্থা আর কি। তো সে মানে প্রকাশক ভয় পেয়ে গেল। আমি বললাম যেটা হয় যে আমরা এই ক্যাম্পাসের, আমরা এখানে, আপনি আমার বই প্রকাশ করছেন না, আপনার এত বড় সাহস মানে কি। তখন প্রকাশক একটা কাজ করলো, সে আমার প্রচ্ছদের যে বইয়ের যে প্রচ্ছদ, সেই প্রচ্ছদ করলো কি, সে মানে ওলট পালট করে ছাপলো। এখন এটা একটা বিদঘুটে যে অবস্থা, এই বিদঘুটে অবস্থা সে আমাকে দিয়ে সেদিন আমাকে কোনো মতে হচ্ছে থামালো। তারপরে এই বিদঘুটে অবস্থা এটা দেখে আমি তো ক্ষিপ্ত। পরে হচ্ছে আমি লোকজন নিয়ে হচ্ছে বাংলা বাজার তার যে প্রকাশনার যে অফিস, সেখানে গিয়ে হাজির। সেখানে গিয়ে তাকে রীতিমতো হচ্ছে যাকে বলে যে হুমকি ধামকি, একজন তরুণ লেখকের যে উন্মাদ আচরণ অনেক ক্ষেত্রে বলা যায়, তো সেই ধরনের একটা আচরণ করে তার সাথে একটা সমঝোতায় গিয়ে দ্বিতীয়বার হচ্ছে বইটা সুন্দরভাবে প্রচ্ছদ করে তারপর প্রকাশিত হয় আর কি। এই তো এটা হচ্ছে প্রথম বইয়ের কাহিনী। আর দ্বিতীয় বইটার কাহিনী, আমার দ্বিতীয় কবিতার বইটা ভালোই গেছে, ওইটা নিয়ে আমার কোনো পরিশ্রম হয়নি। দ্বিতীয় বইটা হচ্ছে নবজাতক স্বপ্ন, যেটা চৈতন্য করেছিল 2017 সালে। এইটা বলা যায় মোটামুটি পাঠক বিকৃত বই এবং রকমারি থেকে অনেক বিক্রি হয়েছে। তৃতীয় বইটা ছিল হচ্ছে সমকালীন রাজনৈতিক অর্থনীতি নিয়ে, যে আসলে পলিটিক্যাল ইকোনমির পার্সপেক্টিভ নিয়ে বাংলাদেশে খুব কম বই লেখা হয়েছিল। তো আমি যেহেতু হচ্ছে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে মেজর ছিল আমার মাস্টার্সে, তো আমি কি পলিটিক্যাল ইকোনমির এই বইটা লিখি। এই বইটা মোটামুটি ভালো গেছে, মানে হাজার খানেকের মতো অনেকে বলে আর কি, আমি আই ডোন্ট নো, তবে ভালো গেছে আর কি বইটা। আচ্ছা, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। এবার একটু আপনার অন্য বিষয় সম্পর্কে আমরা জানি, সেটা হলো কুমিল্লা জেলা নিয়ে আপনার জীবনের মজার কোনো স্মৃতি যেটা শেয়ার করা যায়। আমি আসলে একটা সময় বিশ্ববিদ্যালয়ের টিচার হতে চাইতাম। তো আমার মনে হতো যে কুমিল্লাতে কখন ইউনিভার্সিটি হবে, অন্ততপক্ষে ঢাকায় যদি আমি বিশ্ববিদ্যালয়ের টিচার না হতে পারি, অন্ততপক্ষে কুমিল্লায় যদি আমি বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারি। তো এটা মজার বিষয় হচ্ছে এই যে কুমিল্লা ইউনিভার্সিটির টিচার হওয়ার মানে এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার জন্য আমি করলাম কি, যে গ্রাম থেকে হচ্ছে আমাদের যে কুমিল্লার শহর থেকে আমাদের গ্রামটা হচ্ছে প্রায় 33 কিলোমিটার দূরে। তো লাকসাম থেকে আমি যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে রওনা হই, সেখানে যে ঝক্কি ঝামেলা, মানে রেকি করে না যে এক জায়গায় যাওয়ার আগে চিন্তা করে যে কী করবে না করবে, সেই যে ঝক্কি ঝামেলা, সেই ঝক্কি ঝামেলা পোহাতে পোহাতে আমি মানে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে এই বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার প্রয়োজন না, আমি ঢাকায় আছি, ঢাকায় ভালো আছি। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন মফস্বল এবং যে ঢাকা, মফস্বল আসলে এই মফস্বল শব্দটার মধ্যে হচ্ছে যেমন ধরেন আমি রানীদিঘির, কুমিল্লা রানীদিঘির পাড়ে অনেক প্রশংসা শুনেছি, ভিক্টোরিয়া কলেজের অনেক প্রশংসা শুনেছি। তো আমি ওইখানে গিয়ে না হতাশ হয়েছি, মানে আমার কাছে মনে হয়েছে যে এই ঢাকাগুলো, মানে এই ঢাকা ছাড়া আমাকে মানে আমার কোনো শহরকে আসলে প্রকৃত শহর, মানে যেহেতু আমি ঢাকায় ঘুরে এসেছি বাল্যকাল থেকে, আমার কাছে মনে হয় না যে আসলে প্রকৃত অর্থে আমি তাকে শহর বলতে পারি। আসলে আমরা আসলে হচ্ছে কি, মানে পৃথিবীতে উন্নয়ন তো হয় হচ্ছে আসলে অন্যান্য আমরা যেরকম ইউরোপ বা আমেরিকাতে দেখি, সেটা হচ্ছে এরকম যে কাউকে শহর কেন্দ্রিক যেতে হয় না, অর্থাৎ সে যে গ্রামে আছে সে গ্রামে বসেই সব ধরনের সেবা সে পেতে পারে। অর্থাৎ যেখানে বিশ্ববিদ্যালয় থাকার কথা বিশ্ববিদ্যালয় সেখানে আছে, যেখানে মেডিকেল কলেজ বা হসপিটাল থাকার কথা সেখানে সেটাই আছে। এরকম একটা শহুরে বস্তি, একটা পাথুরে যে বস্তি, সেই বস্তিটা কোথাও নাই। এখন ধরেন বাংলাদেশে হচ্ছে 64টা জেলা, তারপর 489টা উপজেলা। এখন 489টা উপজেলা এবং 489টা হচ্ছে আপনার শহুরে বস্তি হয়ে গেছে। তো এই বস্তিগুলোতে যাওয়ার পর একবার এরকম হলো যে আমি পানির ট্যাপ ছেড়ে, আমার তখন যে গ্রামে যেরকম ছিল
আমাদের তো মানে সরাসরি গ্রামে তো ইয়ে থাকে, পাম্প থাকে, তো মনে করছি পাম্পটা ছেড়ে বাস পানি খেলাম, দেখলাম যে এটা শহর বলা হচ্ছে, এটা পানি দিয়ে পড়তেছে এরকম। আচ্ছা, তো এই ধরনের অভিজ্ঞতা আর কি কুমিল্লা শহরের জন্য, বাট যারা কুমিল্লা শহরে বড় হচ্ছে তাদের হয়তো অভিজ্ঞতা ভালো, আমার অভিজ্ঞতাটা অতটা মজার ছিল না আর কি। আচ্ছা, এবার জানবো আপনার প্রিয় খাবার সম্পর্কে। আসলে যেহেতু আমি কুমিল্লার মানুষ, তো আমরা দুটো বিষয় দেখি আর কি। একটা বিষয় হচ্ছে আমি ছোটোকালে বড় হয়েছি লাকসামে, তো ওইখানে হচ্ছে আপনি একটা জিনিস দেখবেন যে পৃথিবীতে মনে হয় একটা কোম্পানির দোকান এত বেশি নাই, কুমিল্লাতে যেই একটা কোম্পানির দোকান খুব বেশি। আর আশ্চর্য বিষয় হচ্ছে যে ছোট্ট একটা খুপড়িতে কুমিল্লা শহরে সেই দোকানটা, আর যে মাতৃভাণ্ডার আমরা দেখছি সেই মাতৃভাণ্ডার সবই আসলে হচ্ছে এক ধরনের ফেক। তো আমাদের তো আসলে যখন ছোটোকালে বড় হয়েছি, মানে বাল্যকালে বড় হয়েছি, তখন আমাদের উপজেলা শহরে আলমদিনা নামে একটা দোকান ছিল, এখনও আছে সেটা, তো আমাদেরই এক আত্মীয়। তো সেই দোকানটাতে হচ্ছে আপনার এক ধরনের স্পঞ্জ মিষ্টি পাওয়া যায়, এক ধরনের রসমালাই পাওয়া যায়। তো আমি বলবো যে অনেক ধরনের রসমালাই, অনেক ধরনের মিষ্টি হয়তো অনেকেই খেয়েছে, কিন্তু আজও পর্যন্ত সেই মিষ্টি বা সেই রসমালাই আমার কাছে মনে হয় যে এটাই আমার প্রিয় খাবার। ওটা স্বাদ এখনো মুখে লেগে থাকবে আর কি। অসাধারণ পোশাক, প্রিয় পোশাক, আসলে প্রিয় পোশাকের কথা বলতে বললে বলবো যে আমার পাঞ্জাবি এবং প্যান্ট ছিল প্রিয় পোশাক, কিন্তু কোনোভাবেই হচ্ছে আজকে বৃষ্টির কারণে এই পোশাক পরে আসা যায় নাই। যেটা আপনি সুন্দর করে পরে এসেছেন, আমার ইচ্ছা ছিল সেটা পরে আসা, কিন্তু কোনো ক্রমে মিস করেছি আর কি। আপনার প্রিয় ব্যক্তি? আমার প্রিয় ব্যক্তি সেটা হচ্ছে, আমি আসলে মানে দুইভাবে আসলে মানে নিজেকে চেষ্টা করি যে আসলে বাস্তবতার কাছে যাওয়ার। একটা হচ্ছে শিল্প সাহিত্য পড়ে, একটা হচ্ছে রাজনৈতিক অর্থনীতির বইগুলো পড়ে আর কি। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের সবার প্রিয় ব্যক্তি হওয়া উচিত এমন কেউ যিনি আমাদের হচ্ছে অর্থনৈতিক রাজনৈতিক যে মুক্তির যে সংগ্রাম, সেই মুক্তির সংগ্রামটা আমাদের দেখিয়ে দিয়েছেন। যদি দেশ হিসেবে হচ্ছে আপনি আমাকে বলেন যে আপনার প্রিয় ব্যক্তিত্ব কে এই বাংলাদেশে, তা আমি হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের সাথে অস্তিত্বর সাথে যে জড়িত, যে বাংলাদেশের জাতীয়বাদের সাথে যে যিনি জড়িত, আমি তাকে সবচেয়ে পছন্দ করি ব্যক্তি হিসেবে, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে। আর যদি বলেন কবি হিসেবে আমার কাছে মনে হয়েছে যে জসিমউদ্দিন আমার সবচেয়ে প্রিয় কবি। তারপর যদি বলা হয় যে অন্যান্য কবির যদি বলা হয়, প্রতিবাদী ভাষার কবি যদি বলা হয়, তাহলে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে বলবো। এই হচ্ছে আমার ভালো লাগা মানুষ এবং ভালো লাগা ব্যক্তিরা, এই আর কি। তো আমার পরবর্তী প্রশ্ন ছিল আপনার প্রিয় সাহিত্যিক বা প্রিয় কবিকে, সেটা উত্তর তো পেয়ে গেলাম। বলছেন আপনি দ্বিতীয় প্রশ্ন করার দরকার আছে। শামস আরিফিন ভাই, সকল ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি জানি আপনি খুব ভালো কবিতা আবৃত্তি করেন, আপনার কণ্ঠে একটি কবিতা আবৃত্তি শুনবো, তবে তার পূর্বে দর্শকের কাছ থেকে বিদায়। সুপ্রিয় দর্শক, আড্ডায় অনেক বেলা হলো, এবার বিদায় নেবার পালা। সাদা কালোর আজকের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে, তবে তার পূর্বে একটি কথা বলে শেষ করব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। দেখা হবে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কবিতার শিরোনাম গুমতন্ত্র থেকে স্বাধীনতা। হাসিনাহু বলে কে চিৎকার দিল, তারপর ফিলিস্তিন কাশ্মীর ভেসে এলো, তারপর জেরুজালেমের ইতিহাস ভেসে এলো, আর কৃষ্ণচূড়া সাইদ মুগ্ধের রক্তে রঙিন হলো। সিরাজ করে ক্লান্ত গণতন্ত্র যখন পথ হারায়, জুলুমের জবাব দিতে পারেনি আহত বিবেক গাজায়। হাজারো ফুল ঝরে গেল মনুষ্যত্ব, তারপর কে এলো রাহবার হয়ে, উদয় হয় গণতন্ত্র। শোষিত স্বপ্নকে সংগ্রামের সেচে ফিরিয়ে দিল প্রাণ, আয়না ঘরের গুমতন্ত্র থেকে রক্ষা করে স্বাধীনতার ঘ্রাণ। নবীন প্রাণ ডানা কাটা পায়রার ডানা জুড়ে দিল, তার হাতে পলাশির প্রান্তরে স্বাধীনতার সূর্য উদয় হলো। চাণক্যের চোখে চোখ রেখে যে তরুণ ফোটে, বজ্র হুঙ্কারে মা ও মাটি রক্ষায় বলে ওঠে। বৈষম্য মুছে দিয়ে এই রক্তাক্ত মিছিল একটি দেশ চায়, স্বাধীনতা সার্বভৌমত্ব চায়, তথাকথিত মহানায়ক নয়। আমরাই মহানায়ক, জেনারেশন জেড, আমরাই জাতির জনক, স্বাধীনতার সূর্য জন্ম দেই।
শিল্পটা সাজিয়ে